আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাহাত সেতু। দর্শক, এখন রয়েছে দেশের হোম টেক্সটাইল খাতের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই জন্য আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BTTLME এর প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সোহেল। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। একদম শুরুর যে আলোচনা, সেই আলোচনাটা জানতে চাই যে প্রায় 40 থেকে 42 দিনের একটা জ্বালানি সংকট মাঝখানে আমরা পার করেছি, এবং এর পরে এসে বিশ্বের যুদ্ধ সব কিছু মিলিয়ে ব্যবসার পরিস্থিতি কেমন দেখছেন? ব্যবসা পরিস্থিতি আপনার শুধু ইরান, ইউএসএ, ইসরায়েল যুদ্ধ অথবা এই 45 দিনের জ্বালানি সংকট সেটা না, ওভারঅল গত 8-9 মাস ধরে এই সব কিছু, 8-9 মাস কেন বলবো, আসলে বলতে গেলে গত বছর দেড়েক ধরে ডিক্লাইনিং অবস্থা যাচ্ছে সব জায়গায়। এখন আমরা যেটা মনে করছিলাম যে পরিস্থিতি 26-এ এসে একটু উন্নতি হবে, কিন্তু তার বদলে আসলো গাজা অথবা ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইরান যুদ্ধ শুরু হলো। মানে কোনোভাবেই স্বস্তি পাওয়া যাচ্ছে না। ইউরোপ, আমেরিকা ওইসব দেশে যদি আপনার স্থিতিশীল অবস্থা না থাকে, মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, সব কিছু বাড়তে থাকে, দাম বাড়তে থাকে, আমাদের ব্যবসা ভালো হবে না। আমরা তো আমাদের প্রোডাক্টগুলি ওদের কাছে লাক্সারি প্রোডাক্ট হিসেবে, লাক্সারি প্রোডাক্ট বলে অথবা নিত্য প্রয়োজনীয়, ওরা অন্যান্য খাদ্যদ্রব্য প্রত্যেকটা জিনিসের দাম এমন করে বেড়ে গেছে। যেমন ক্যালিফোর্নিয়াতে কদিন আগে শুনলাম, গত পরশু দিন শুনলাম, $3.99 গ্যাস $6, তো অলমোস্ট ডাবল হয়ে গেছে, $4.99। তো এখন সব কিছুর দাম এভাবে বাড়লে তো ওদের তো আর লাক্সারি জিনিস কেনার ওই ইয়েটা নাই। তো আমাদের দেশে পরিস্থিতি খুব খারাপ। এখন রাষ্ট্র কিভাবে এটার অ্যাড্রেস করবে, এটা আমরা সবাই উদ্বিগ্ন, সন্দিহান বলাটা এখন ঠিক, ইটস টু আর্লি ফর দ্য গভর্নমেন্ট, বাট উদ্বিগ্ন। ওকে, জ্বালানি সংকটের যদি আমি এখন যদি উৎপাদন ব্যবস্থার কথা চিন্তা করি, যে এই মুহূর্তে উৎপাদন ব্যবস্থায় কি কোনো ধরনের সংকট দেখতে পাচ্ছেন? মানে টঙ্কট সব জ্বালানি সংকটের কারণে এখন তো মোটামুটি কেটে গেছে। জ্বালানি সংকট কেটে গেছে, মোটামুটি কাটছে। ডিজেলের কারণে আমরা তো বেশ কদিন, মানে আমাদের যেখানে যা ডিজেল দরকার ছিল তার 10% আমরা পাইনি, এবং কোনো ফ্যাক্টরিতে 11 ঘন্টা 55 মিনিট, 12 ঘন্টা 17 মিনিট, 8 ঘন্টা 19 মিনিট, এরকম আমার রেকর্ড যদি আমি বলি, সবারই একই অবস্থা, এরকম বিদ্যুৎ ছিল না। তখন এই বিদ্যুৎগুলি কাভার করার জন্য আমাদেরকে জেনারেটর চালাতে হয়। জেনারেটরে তেল তো পাই না, বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, আমাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। অলমোস্ট আমাদের প্রোডাকশান কোনো ক্ষেত্রে আমার 49%, 43%, 39% এরকম ডে টু ডে বেসিস এইভাবে কমে গেছে। তারপরে আমরা এখনও সারভাইভ করে আসি, শিপমেন্ট যাচ্ছে, এবং এখন একটু স্বস্তি আসছে, জ্বালানি সংকট কাটছে, কিন্তু বিদ্যুৎ সংকট কাটে নাই। এবং বিদ্যুৎ সংকট কাটে নাই, অনেস্ট কথা বলতে কি, আমি যেটা মনে হয়, এই সবার একই কথা, যে লঙ্কা যায় সেই রাবণ হয়, মানে একই কথা। আগের লোকজন যেভাবে কথা বলতো, এখনের লোকজনে একই কথাবার্তা বলে। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যি কথাটা কেন আমরা বলতে পারি না? সত্যি কথাটা বললে দেশের মানুষ, আমরা তো সত্যি কথাটা চেয়েছিলাম বলে 5ই আগস্ট হয়েছে, সবাই সত্যটা জানতে চাইছে, সত্যটা আবিষ্কার করতে চাইছে বলে তো দেশের মানুষ রাস্তায় নেমে আসছিল। এখন যারা এই জিনিসগুলি আসছে টেলিভিশনের সামনে, জনগণের সামনে, ওনাদেরকে একই কথা বলতে হয়। আমি বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রীর কথা বলে, ওই সময় এরকম ছিল, এই সময় এরকম, কোথাও লোডশেডিং নাই, যান্ত্রিক ত্রুটি, এগুলি বলতে হবে কেন? মানুষ কি, উনি যদি মনে করে, মানুষ তো বোকা না রে ভাই, সারা দেশের মানুষ, এভরিবডি ইজ ইন্টেলিজেন্ট। মানে মানুষের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, প্রত্যেকটা জায়গায়, গ্রামে 12 ঘন্টা 13 ঘন্টা বিদ্যুৎ নাই, উনি কেমনে বলে? তাইলে তো অনেকে মানুষ, উনি মানে একটা হাস্যকর ক্যারেক্টার হচ্ছে না, নিজেকে হাস্যকর ক্যারেক্টার বানানোর তো দরকার নেই, এটা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।
জি, এবার একটু হোমটেক্স খাতে যেতে চাই। হোমটেক্স খাতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যখন আলোচনা করতে চেয়েছিলাম, তখন একটা ওই যে রেসিপ্রোকাল ট্যারিফের পরে এক ধরনের ব্যারিয়ার বা এক ধরনের শঙ্কার বাড়ছিল। একই সাথে আমরা দেখেছিলাম যে প্রতিবেশী দেশ ভারতের প্রোডাকশন কিছু কিছু জায়গায় কোনো প্রোডাক্টের সেক্টরে বেশ ভালো উৎপাদনের দিকে এগোচ্ছিল, এরকম একটা অবস্থান সেটা গিয়েছিল। ইউএস রেসিপ্রোকাল ট্যারিফের এই শক ওয়েভটা কি আপনারা কাটাতে পেরেছেন, নাকি এখন ওটার সাথে যদি মার্কিন বাজারের কথা বলি? এখন মানে পুরো আলোচনাটা অথবা ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ অথবা প্রত্যেকটা জিনিস এগুলি রিলেটেড। ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ, তারপরে ওর যে আজকের যুদ্ধ, তারপরে বিশ্ব চায়নাকে দমানো, তারপরে ওয়ার্ল্ড ট্রেডকে এখন ওর দেশে যে ওর যে $36 ট্রিলিয়ন ডেট, ওইটাকে কিভাবে করবে, জনগণকে বোকা বানাবে, এইগুলির জন্য এই ইউএস ট্যারিফটা। আমার কাছে মনে হয় না ইউএস ট্যারিফ আমাদের হয়তো চায়নার উপরে, আমাদের কারোর উপরে এরকম এফেক্ট করে না। কারণ আমরা এখন হিসাব করলে যেটা দাঁড়ায়, আমরা যারা প্রতিবেশী অথবা প্রতিযোগী রাষ্ট্র, আমি খুব গত এক সপ্তাহ ধরে হিসাব করতেছিলাম, আমাদের ব্যবসা বাণিজ্য কোনো ইফেক্ট হচ্ছে না। অথবা এটার ওই ইউএস টেরিফ, এক্সট্রা টেরিফ ওটা তো আমাদের উইথড্র করেছে, এগুলি নিয়ে আমাদের কোনো ইফেক্ট নেই। শুধু আমাদের কথা হচ্ছে এখন আমরা চাই যুদ্ধটা বন্ধ হোক, আমেরিকা ইউরোপের ইকোনমি ভালো হোক, ওরা ভালো থাকুক, ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ওকে, যদি প্রতিবেশী ভারতের যে বাজার, সেই বাজারের এখন কি অবস্থা আমাদের, মানে আমরা টুকটাক ভারতের বাজার এখন, আপনি এই ছোট সময়ে ভারতের বাজার নিয়ে আমি আমার মতো যদি আলাপ করতে চাই, ভারতের বাজার নিয়ে ভারত কি করছে এটা আমাদের কোনো আইডিয়াই নাই। আমি সবসময় একটা কথা বলি, কংগ্রেস যখন ছিল না, ভারতে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তারা এই আমাদের আগের সরকারের মতো আমার দাদা অমুক করছে, আমার বাবা এইটা করছে, আমার চাচা ওইটা করছে, ওইখানে ওই ফ্রন্টে যুদ্ধ করছে, এটা নিয়েছিল, ইতিহাস নিয়েছিল। আর এই মোদী সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পরে, ওর তো কোনো ইতিহাস নাই। ও আদানি, আম্বানি এবং বিজনেসম্যানদেরকে নিয়ে, গুজরাটদেরকে নিয়ে এবং টেক্সটাইল, এগুলি নিয়ে ওদের কথা হচ্ছে ওরা 100 বিলিয়ন এখানে 100 বিলিয়ন করবে, রপ্তানি বাড়াবে, ওরা আরেক চায়না হতে চাচ্ছে, যেটার জন্য ওদের প্রচেষ্টা কোনো, আপনি ওদের টেক্সটাইল মিনিস্টার বলেন, ওদের কমার্স মিনিস্টার বলেন, ওদের চেষ্টার কোনো ত্রুটি নাই। সব জায়গায় আমরা হয়তো অনেকেই, আমি এই কথাগুলি বললে অনেকে এগুলি নিয়ে বিতর্ক করবে, কিন্তু ওদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে চায়নাকে ছাড়াই যাওয়া। চায়নাকে ছাড়াই গেলে আমরা তো পিছনে পড়েই যাব, কারণ ওরা তো কখনো নিতে পারে না যে আমরা এই 40 বিলিয়ন $50 বিলিয়ন করতেছি, আমাদের এত গার্মেন্টস সেক্টরে এত উন্নতি হয়েছে, এটা কখনো নিতে পারে নাই। এবং এটা আপনারা, এই কথাটা কেউ বলে না, এটা আমি গত 5-7 বছরে পরিকল্পিতভাবে আমাদের ইপিবি, কমার্স মিনিস্ট্রি এবং সরকারি নীতি নির্ধারক যারা ছিল, আমার কাছে মনে হয় আমি ডটগুলি যদি মিলাই, পরিকল্পিতভাবে আমাদেরকে পিছনে ফেলার জন্য এগুলি করা হয়েছে। আমি আজকে একদম কে শুনতেছে বড় কথা না, ইপিবিতে যে ডাটা দেওয়া হইতো সেটা আমার কাছে মনে হইতো ফেক ডাটা। অনেকেই, আমরা দুজন ছাড়া, বিকেএমই এর হাতেম ভাই এবং আমি ছাড়া অনেকেও মাথা নাড়াতো, আমরা মাথা নাড়াতাম, কারণ এই ডাটাগুলি এনার বিজনেস নেই, ওনার বিজনেস নেই, কারো বিজনেস নেই, এই গ্রোথ হয় করে। 1 নাম্বার, ইপিবি থেকে এই ডাটাগুলি যখন কমার্স মিনিস্ট্রি যেত, ওইখানেও ওই ধরনের লোক বসানো ছিল, আমি নাম বলছি না, সবাই আপনারা বুঝতে পারেন। উনি সরকারের কাছে আমাদের সবার মধ্যে, মিটিংয়ের মধ্যে উনি প্রেজেন্ট করতো, এই গ্রোথ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আমাদের মধ্যে কজনা এগুলি নিয়ে ওনাদেরকে সমর্থন দিত, সরকারকে সমর্থন দিত। আমরা কখনো সমর্থন দিইও নাই, প্রতিবাদ করেছি, প্রতিবাদ ওরকম করে, কারণ অর্গানাইজেশনাল মধ্যে প্রতিবাদ করলে ওনারা যখন দেখে যে এরা প্রতিবাদ করতেছে, আমাদের কথাগুলি শুনতো না, অথবা শুনে না শোনার ভান করতো। এবং এই কারণে বলি, পরিকল্পিতভাবে এই জিনিসটাকে কত 5-7 বছরে আমাদের এই এক্সপোর্টটাকে পিছায় দেওয়ার জন্য, বিভিন্নভাবে এটাকে ব্যাকফুটে নেওয়ার জন্য, হঠাৎ করে আপনি বলা হচ্ছে IMF এটা বলতেছে,
অমুক এটা বলতেছে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। আমার কথা হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ আমাদের দরকার নেই। আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই ক্যাশ ইনসেন্টিভ আমার দরকার নেই। আপনি আমাকে ব্যবসা সহজীকরণ করে দেন। আমার যে কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ঘাটে ঘাটে, ওই কষ্টটা বন্ধ করে দেন। আমার ঘাটে ঘাটে যে টাকা খরচ হচ্ছে এটা বন্ধ করে দেন। আমার ঘাটে ঘাটে যে হয়রানি হচ্ছে, আমার প্রত্যেকটা অফিসে গিয়ে প্রত্যেকটা লাইসেন্স রিনিউ করতে গিয়ে প্রতি বছর যে হয়রানিটা হচ্ছে, যে আমার আর্থিক ক্ষতি হচ্ছে, এটা বন্ধ করে দেন। আমি আপনার কাছ থেকে ক্যাশ ইনসেন্টিভ চাই না, কারণ ক্যাশ ইনসেন্টিভ যেটা ছিল ওইটা আমার বন্ধু পাশের রাষ্ট্রের ফর্মুলায় এখানে বসে আমি বলবো, আমি নাম ধরেই বলি আজকে, সুভাষিস বোস, তপন কান্তি, অমুক তমুক, এনাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে IMF এর জুজুর ভয় দেখায়, এটাকে এমন করে নিয়ে আসছে এটা। এবং এটার উপরে সরকার একটা এবং আরেকজন ভদ্রলোক ছিলেন, ওইটাও পরিকল্পনার অংশ। এই কারণে বলি NBR কানন কুমার, সেও সব এই সিন্ডিকেটের অংশ ছিল। ক্যাশ ইনসেন্টিভ যেটা দেয় ওইটার উপরে 10% ট্যাক্স বসায় দিয়েছে। কেন রে ভাই, খয়রাতির উপরে ট্যাক্স কিসের? আমি ক্যাশ ইনসেন্টিভটা দেওয়া হতো যে আমরা সক্ষমতার জায়গায় পারতেছি না দেখে আমাদেরকে ক্যাশ ইনসেন্টিভটা দিচ্ছে, সেটার উপর ট্যাক্স দিলে তো আর সেটার উপর ট্যাক্স। তার মানে এনারা সবাই, সুভাষিস বোস, কানন কুমার, তপন কান্তি, এরা সবাই সিন্ডিকেট ছিল। এবং ওরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মোদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ সরকার ওদেরকে ইয়ে করে দিছিল। আমি এই কথাটা আপনাকে স্পষ্ট করে কেউ বলে না, আমি আজকে স্পষ্ট করে বললাম। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও আলোচনা শুনতে চাই, একটু বাজেট নিয়ে কথা বলবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরবো আলোচনায়, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত 21 বিজনেসের দর্শক, রয়েছে আমি সাদাত হাবিব সেতু আপনাদের সঙ্গে। বিরতির আগে আমরা দেশের হোম টেক্সটাইল খাতের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BTTLME এর প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সোহেলের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরতে চাই। আপনি বলছিলেন যে গত সরকারের একটা বাজে লেগেসির কথা বলছিলেন, এবং সেটা আপনাদের ব্যবসা সহজীকরণের ব্যাপারে। মাঝখানে আমি একটা অন্তর্বর্তী সরকার দেখেছি, অনেকগুলো সংস্কারের উদ্যোগ শুনেছি। নতুন সরকার এসেছে, নতুন সরকারের অর্থমন্ত্রী একদম ডে জিরোতেই বলেছেন তিনি একটা জিনিস চান, ডিরেগুলাইজ করতে চান ব্যবসাকে। আপনাদের চিটাগংয়ের সন্তান, একটু বোঝার চেষ্টা করি যে কি দেখছেন, ওই যে যে একদম কম সময় জাজ করতে বলছি না, কিন্তু আলামত পাচ্ছেন কিনা যে ব্যবসা সহজ হতে যাচ্ছে? এখন আপনি আলামতের কথা বলছেন, ওই যে বললাম, ওই আগের প্রত্যেকটা মানুষ মিলাচ্ছে হচ্ছে স্ট্যাটিস্টিক, যে আগে পূর্ববর্তী বছরে এরকম ছিল, এই বছরে এরকম, পূর্ববর্তী 5 নম্বর বছরে এরকম ছিল, আজকে এরকম। উনি ওনার সামান্যতম একটা চেঞ্জটাকে মনে হচ্ছে পজিটিভ ওয়েতে দেখাতে চেষ্টা করছে। এটা গেল একটা পয়েন্ট। 2 নম্বর, আপনি যেটা বললেন, আমি আশাবাদী না, কারণ আমি সরাসরি বলতে চাই, আপনি অর্থমন্ত্রী, আমাদের চিটাগংয়ের সন্তান। আই ডোন্ট থিঙ্ক শুধু মুখের কথা বলার জন্য বলবে, কারণ এনাদের মধ্যে দে লস্ট দ্য অ্যাপিটাইট, মানে দেশকে ভালোবাসা, দেশের জন্য কিছু করা। ওনারা হয়তো অনেক বড় নেতা, অনেক বড় বড় কথা বলে, অনেক লোকজন পিছনে হাঁটে, বাট আমি কোনো আশা দেখি না, সত্যি কথা, কোনো আশা দেখি না। ওকে, খুব হতাশ মনে হলো। একটু বাজেট নিয়ে কথা শুনতে চাই। বাজেটে এবার সরকার বিশাল একটা বাজেট করতে চাচ্ছে, এবং গতানুগতিকভাবে আমরা দেখেছি যে গত বছরের থেকে আগের বছরে যেমন জিডিপির সাথে 5% ঘাটতি দেখিয়ে যেই কালচারটা হয়ে আসছে গত 15-16 বছর ধরে, বাজেট এই বছরও বাজেট বড় হতে যাচ্ছে। বাজেট বড় হওয়া মানে কর বেশি আদায় করতে হবে। এই বছরেরই টার্গেট ঠিকভাবে ফিল আপ হবে কিনা সন্দেহ রয়েছে। এটা নিয়ে ব্যবসায়ী কমিউনিটিতে প্রচুর পরিমাণ, আমি যদি বলি BTME, BKME, BGME, আপনার প্রতিষ্ঠান বা সংগঠন সবাই খুব ক্ষোভ প্রকাশ করেন এই কর আদায় করার ব্যবস্থাপনা নিয়ে। এরকম সময়ে আরও বড় বাজেট সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে, এবং যদি কর বাড়ে কোনো কারণে, যদিও সরকার বলছে যে তারা কর বাড়াবে না, নেট বাড়াবে, সববারই সব সরকার বলে, আপনি কি মনে করেন যে বাজেট কত বড় চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছে। ব্যবসায়ীরা কে? আমি যদি মানে আপনাকে আমি যেভাবে বলতে চাই, ব্যবসায়ীরা কেডা, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে কেডা, সরকারের রাষ্ট্রের কর্মচারী, আমি বলি কর্মচারী, বাট ইংরেজি শব্দটা হচ্ছে সার্ভেন্ট, সিভিল সার্ভেন্ট। এই শব্দটা খুব ওনারা খুব গত 100 বছর ধরে ওনারা সিভিল সার্ভেন্ট পরিচয় দিতে পছন্দ করে, আগামী 100 বছর। কিন্তু ওনাদের ভাবসাব দেখলে মনে হয় ওনার সার্ভেন্ট মনে হয় না। ওনারা
ওনারা যেভাবে রাষ্ট্রের খরচে, রাষ্ট্রের ইয়েতে যেভাবে জীবনটাকে সম্রাটের মতো ইয়ে করছে, এখানে কোনো আশার ইয়ে নাই। আপনি রাষ্ট্রের ইয়ে বাড়বে, বাজেট বাড়বে, বাজেট ঘাটতি হবে, তারপরে ওনারা এনজয় করবে, সাধারণ মানুষ আরও কষ্ট পাবে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও কষ্টের হবে, জিনিসপত্রের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, ওনাদের কিচ্ছু যায় আসে না। ওনারা যারা আজকে মন্ত্রী হয়েছে তাদেরকে বোঝানো খুব সহজ, খুবই সহজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কয়টা মন্ত্রী আছে আপনার সেক্রেটারির উপরে কথা বলতে পারে, কয়টা মন্ত্রী আছে সেক্রেটারির নোট কেটে দিতে পারে, কয়টা মন্ত্রী আছে সেক্রেটারির নোটটা ভালো মতো পুঁততে পারে। ওনারা তো সব জানতা শমশের। ওনাদের 30 বছরের প্যাচের কারণে এমন প্যাচ জানে, মানে শব্দ চয়নে এমন ওনারা পটু। আমাদের এইসব মন্ত্রীরা মানে অনেকে অনেক শিক্ষিত, দেখতে অনেক শানদার চেহারা, বাট এই কয়টা মন্ত্রী আছে যে আপনার এই সেক্রেটারিদেরকে কনফার্ম করতে পারে what you are saying is not right, what I say this is correct, do it this way। কজনার এরকম আছে, গার্ডস আছে যে বলতে পারে I want this way, সরকার এভাবে চায়। তো আপনি যেটা বললেন যে বাজেট ঘাটতি হবে, বাজেট আরো বড় হবে, ওনারা তো চায়। আমলাতন্ত্র পৃথিবীর অনেক দেশেই আমলাতন্ত্র আছে, কিন্তু আমাদের দেশে আমলাতন্ত্র আমাদেরকে পেয়ে বসছে। কারণ আমরা সবাই আমলাদের আমরা সহযোগিতা নিয়ে ইলেকশন করেছি, আমলাদের সহযোগিতা নিয়ে আমি চুরি করেছি, আমি মতিউর রহমান বানিয়েছি, এবং শত শত মতিউর রহমান আপনি শত শত মতিউর রহমানের ট্রাইব্যুনালের কত বিচার আমরা দেখছি দৃশ্যমান। সে কানাডায় চলে গেছে, অস্ট্রেলিয়ায় চলে গেছে, মালয়েশিয়ায় চলে গেছে, সামান্য কর্মচারী, আমি নাম পজিশনগুলির নাম বলতেছি না, রিটায়ারমেন্টের পরে নিউ ইয়র্কে বাড়ি, রিটায়ারমেন্টের পরে অস্ট্রেলিয়া বাড়ি, কেন ওর 14 গোষ্ঠী সহ জেলে দিচ্ছেন না কেন? রাষ্ট্রের পয়সায় সে তসরফ করে। প্রথম কথা হচ্ছে রাষ্ট্র তাকে পড়াশোনা করিয়েছে, 1 নাম্বার, ফ্রিতে পাবলিক স্কুলে পড়েছে। দ্বিতীয়, সে তাকে চাকরিটা দিয়েছে সরকার, মানে রাষ্ট্র তাকে চাকরিটা দিয়েছে। সেই রাষ্ট্রের প্রতি অনুগত না থেকে, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞত না থেকে রাষ্ট্রের তহবিল তসরফ করছে, জনগণকে কষ্ট দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা সবাই আমি লন্ডনে বাড়ি আছে, মুখ বাঁকিয়ে বলে লন্ডনে বাড়ি আছে। ওরা বলতে লজ্জাও লাগে না যে লন্ডনে বাড়ি আছে। সারা জীবনে যার বেতন 5 কোটি টাকাও না, অথবা 10 কোটি টাকাও না, সে 20 কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনে, 16 কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট করে, লজ্জা লাগে না? ওদের সমাজে মুখ দেখাতে লজ্জা লাগে না? তাই এই লজ্জা রাখি কোথায় আমরা জাতি হিসেবে? আমরা এত মানে শেমলেস জাতি হয়ে গেছি, শেমলেস হয়ে গেছি আমরা, কারো কিছু বলার নাই। তো আপনি অনেকগুলি পজিটিভ কথা বলেন, আমি অনেক নেগেটিভ কথা বলছি আজকে। বাট এর মধ্যে নেপালে আমরা দেখছি, নেপালের মতো একটা ছোট্ট জায়গা, জেনজিরা ওলট পালট করে দিচ্ছে। তো আমাদের এখানে আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে ওলট পালট হবে। তো আমি নাম ধরে বলি, এখন যতটুকু শুনে বাচ্চা ছেলেকে নিয়ে নাহিদ আসিফ সবগুলি বলে করাপ্ট। এখন আপনি এই জন্য জাতি হিসেবে আমরাও করাপ্ট। আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা করতে পারি না। আমরা মনে করছিলাম জেনজিরা করবে, জেনজিরাও করতে পারতেছে। তার মানে আমরা আশার আলো দেখতেছি না। তবে আশার আলো দেখার জন্য কোনোদিন যদি কোনো এক মানে শুভক্ষণে কেউ যদি আসে, এই দেশটাকে ওলট পালট করে দেয়, নেপালের মতো জেনজি হয়, তাইলে হয়তো আমরা পুলিশি রাষ্ট্র, পুলিশের কোনো ইয়ে দেখতেছি না। সবকিছু মিলে হতাশ আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা দেশের হোম টেক্সটাইল খাতের উৎপাদন রপ্তানি পরিস্থিতির নানা দিক ও করণ নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BTTLME এর প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সোহেলের সঙ্গে এই পর্যায়ের সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার পর দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সবাই আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন 21-এর।